আচ্ছা, রে অপটিক্সের সেকেন্ড পার্টটা অ্যাকচুয়ালি করবো, সেটা হচ্ছে স্পেরিক্যাল মিরর। প্লেন মিররটা আগের ক্লাসে কমপ্লিট হয়ে গেছে, এখন স্পেরিক্যাল মিররটাকে কমপ্লিট করব। স্পেরিক্যাল মিররের মধ্যে স্পেরিক্যাল মিরর দেখতে কেমন হয়? স্পেরিক্যাল মিরর মানে নাম শুনে বুঝতে পারছি যে এই মিররটার শেপ স্পেরিক্যাল শেপের হয়ে থাকবে। মানে আমি যদি একটা গ্লাস মিরর ইমাজিন করি যে এরকম একটা গ্লাস মিরর আছে, এবং এই গ্লাস মিররটার যদি আমি কিছু পোর্শন বাদ দিই, ধরুন এখান থেকে এতটুকু কেটে দিলাম, দিয়ে এই পোর্শনটুকু আমি বাদ দিয়ে দিলাম, তাহলে দেখতে কেমন লাগবে? দেখতে এই রকম লাগবে। এই পোর্শনটাকে বলা হচ্ছে স্পেরিক্যাল মিরর। এর একটা দিক পলিশ করা থাকবে আর একটা দিক রিফ্লেক্টিং সারফেস হিসেবে থাকবে। তো এই সাইডটা হচ্ছে পলিশ করা আর এই দিকটা হচ্ছে রিফ্লেক্টিং সারফেস, লাইট এসে এইভাবে রিফ্লেক্ট করে যাবে। এই ধরনের মিররকে আমরা বলবো স্পেরিক্যাল মিরর। আর একটা টাইপ হয় স্পেরিক্যাল মিররের, সেটা হচ্ছে এইরকম, এই ধরনের। এই বাইরের দিকটা এইভাবে পলিশ করা থাকলো আর ভেতরের দিকটা লাইট এসে রিফ্লেক্ট করে যাবে। ঠিক আছে, তো এই দুই ধরনের স্পেরিক্যাল মিরর হয়ে থাকে। আচ্ছা, এই দুই টাইপ, তাহলে স্পেরিক্যাল মিরর হচ্ছে দুই ধরনের হয়ে থাকছে। একটাকে বলছি আমরা কনকেভ মিরর আর একটাকে বলবো আমরা কনভেক্স মিরর। কনকেভ মিরর কোনটা? কনকেভ মিরর হচ্ছে সেই মিররটা যেই মিররের ভেতরের সাইডটা রিফ্লেক্টিং সারফেস এবং বাইরের দিকটা হচ্ছে ঘষা বা পলিশ করা, মানে লাইট এইভাবে আসবে, এইভাবে রিফ্লেক্ট করে যাবে। তো এটা হলো কনকেভ মিরর। কনভেক্স মিরর কেমন হবে? কনভেক্স মিরর হবে যার বাইরের দিকটা পলিশ, ভেতরের দিকটা পলিশ, এই বাইরের দিকটা এই যে এইভাবে আসলো, এইভাবে রিফ্লেক্ট করে গেল, এটাকে বলবো আমরা কনভেক্স মিরর। ঠিক আছে, একটাকে বললাম কনকেভ মিরর আর একটাকে বললাম কনভেক্স মিরর। কনকেভ মিররের ক্ষেত্রে মনে রাখবি কী করে কোনটা কনকেভ আর কোনটা কনভেক্স? তো এইভাবে মনে রাখতে হবে। কনকেভ মিররের ক্ষেত্রে রিফ্লেক্টিং সারফেসটা ভেতরের দিকে ঢুকে যায়। ঠিক আছে, কেভ থেকে কথাটা মনে রাখবো যে কেভ মানে হচ্ছে ওই গুহা, যেটাকে বলি আমরা কেভ মানে গুহা। তো সেই কেভ ভেতরের দিকে ঢুকে যায়, এখান থেকে মনে রাখবো যে ভেতরের দিকে ঢুকে যাচ্ছে। আর ভেক্স তার উল্টো, কনভেক্স। ওকে, বাংলাতে তোরা হয়তো পড়েছিস, নাম শুনেছিস, এটা অবতল দর্পণ আর এটা হচ্ছে উত্তল দর্পণ, এইভাবে তোরা পড়েছিস। এবার এর গঠনের ক্ষেত্রে কিছু জিনিস আমরা দেখব, এর কনস্ট্রাকশনের মধ্যে কী কী পার্ট আছে সেই পার্টগুলো আমরা একটুখানি দেখে নেব। যেমন ধর, মাঝখান থেকে আমরা একটা লাইন টেনে নিই, সেই লাইনটাকে বলা হয় প্রিন্সিপাল অ্যাক্সিস। কী বলা হয় এই লাইনটাকে? এই লাইনটার নাম হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। প্রিন্সিপাল অ্যাক্সিস। এইখানে মিররকে প্রিন্সিপাল অ্যাক্সিস যে বিন্দুতে টাচ করে, ও বিন্দু, এটাকে বলি আমরা পোল। কি বলে থাকি? এটাকে আমরা পোল বলে থাকি। আচ্ছা, এই যে মিররটা, এই মিররটা একটা স্ফিয়ারের পার্ট। তো আমি যদি এইভাবে একটা স্ফিয়ার ইমাজিন করি, যে এরকম একটা গোলাকার স্ফিয়ার যদি ইমাজিন করি, তাহলে সেই স্ফিয়ারের পার্ট, তো যেই স্ফিয়ারটার পার্ট, তার যে সেন্টার কোথায় হবে? এই সব জায়গাতে কোথাও হবে। এই সেন্টারটাকে বলা হয় সেন্টার অফ কার্ভেচার। সিকে বলা হয় সেন্টার অফ কার্ভেচার, এটা বলা হয়ে থাকে। এবং এই পোল আর সেন্টার অফ কার্ভেচারের মাঝে একটা পয়েন্ট থাকে যার নাম হচ্ছে ফোকাস। একদম মাঝখানে পয়েন্ট হয়ে থাকে, এটাকে আমরা ফোকাস বলে থাকি। ঠিক আছে, পোল থেকে শুরু করে ফোকাস পর্যন্ত ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে বলা হয় ফোকাল লেন্থ, অর্থাৎ এফকে বলা হয় ফোকাল লেন্থ। আর ও থেকে শুরু করে সি পর্যন্ত যে ডিস্টেন্সটা, তাকে বলা হয় রেডিয়াস অফ কার্ভেচার। রেডিয়াস অফ কার্ভেচার। ঠিক আছে, এগুলো বেসিক পার্ট আমাদেরকে জানতে হবে। সিমিলারলি তোর কনভেক্স মিররের ক্ষেত্রেও থাকবে, আমি জিনিসগুলো একটুখানি দেখিয়ে দিচ্ছি। কনভেক্স মিররের ক্ষেত্রে একই জিনিস থাকবে, প্রিন্সিপাল অ্যাক্সিস। এর ক্ষেত্রে পোল হচ্ছে এটা, সেন্টার অফ কার্ভেচার এই জায়গাটাই থাকবে, কারণ যদি তুই স্ফিয়ার ইমাজিন করিস তাহলে এই দিকে স্ফিয়ার হচ্ছে, তাই না? এইভাবে একটা স্ফিয়ার তৈরি হচ্ছে, তো সেন্টার বাইরের দিকে, সেন্টার অফ কার্ভেচার, মাঝামাঝি জায়গায় ফোকাস। ঠিক আছে, বাকি সব কিছু যা আছে সেম, ফোকাল লেন্থ, তারপরে রেডিয়াস অফ কার্ভেচার, যা আছে সব কিছু সেম। ওকে, তাহলে আমরা কনস্ট্রাকশনটা মোটামুটি দেখে নিলাম কী কী আছে এর মধ্যে। এগুলো তোর এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, তোর জানার জন্য আমি বলে দিলাম এগুলো। ওকে, আচ্ছা দেখ,
স্পেরিক্যাল মিররের ক্ষেত্রে যখন ইমেজ ফর্ম করব আমরা, সেই ইমেজ ফর্মেশনের কিছু রুলস আছে। সেই রুলসগুলো যদি জানা থাকে তাহলে তুই ইমেজটাকে ইজিলি ফর্ম করতে পারবি। এখানে রুলস বলতে আমি বলতে চাইছি যে কোনো একটা লাইট রে আসবে, সেই লাইট রেটা রিফ্লেকশনের পর কোন পাথ ফলো করবে, কোন ডাইরেকশনে যাবে, তার কিছু বেসিক রুল। যদি আমরা রিফ্লেকশন ফর্মুলা জানি যে ইনসিডেন্ট লাইট যে অ্যাঙ্গেল করবে রিফ্লেক্টেড লাইট সেই অ্যাঙ্গেলই ক্রিয়েট করবে, মানে ইনসিডেন্ট অ্যাঙ্গেল এবং রিফ্লেক্টেড অ্যাঙ্গেল দুটো সেম হবে। তো সেটাকে কাজে লাগিয়ে কিছু রুলস আলাদা করে তৈরি করা হচ্ছে। যেমন প্রথমে এরকম বলা হচ্ছে যে ধর কোনো একটা মিরর নিচ্ছি, আমি কনকেভ দিয়ে বোঝাচ্ছি সুবিধা হবে। কনকেভের ক্ষেত্রেই ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা, মানে মিররের কনকেভের ক্ষেত্রেই আমরা ম্যাক্সিমাম ইমেজগুলো প্রডিউস করব, কনভেক্সের ক্ষেত্রে একটাই তৈরি করব। দেখ, এটা হলো একটা কনকেভ মিরর, তার প্রিন্সিপাল অ্যাক্সিস আমি ড্র করে দিয়েছি। এইটা হলো প্রিন্সিপাল অ্যাক্সিস। এবার এর পোল আছে এই জায়গাটা, এখানে ফোকাস আছে মনে কর, আর এই জায়গাটায় আছে সেন্টার অফ কার্ভেচার সি। এখানে বলতে চাইছে যে কোনো লাইট যদি সেন্টার অফ কার্ভেচারে দিয়ে মিররের ওপর গিয়ে পড়ে, স্পেরিক্যাল মিররের ওপর, কনকেভ স্পেরিক্যাল মিররের ওপর পড়ে, তাহলে সেই লাইটটা কিন্তু রিফ্লেক্ট ব্যাক করবে সেই পাথেই, মানে ওই পাথেই আবার ঘুরে চলে যাবে, এই দিকেই আবার ঘুরে চলে যাবে। কেন এমনটা হবে? কারণ কোনো রিফ্লেক্টিং সারফেসের ওপর যখন নর্মাল ইনসিডেন্টস হয়, তখন নর্মালের সঙ্গে 0 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, মানে নর্মালি ঘুরে চলে যায়, এটা আমরা জানি। এখানে তাই ঘুরছে, এই সারফেসের উপরে এই সেন্টার অফ কার্ভেচার দিয়ে যে লাইনটা, সেটা কিন্তু নর্মাল লাইন, ঠিক আছে, পারপেন্ডিকুলার লাইন। রেডিয়াস তো রেডিয়াস পারপেন্ডিকুলার হয়, পারপেন্ডিকুলার লাইন, সেই জন্য ওটা নর্মাল ইনসিডেন্সের জন্য ঘুরে চলে যাচ্ছে। ওকে, এই সেম জিনিসটাই আমি যদি করে থাকি কার জন্য বলতো, কার জন্য? আমি যদি করে থাকি কনভেক্স মিররের জন্য। কনভেক্স মিররের ক্ষেত্রেও সেম ঘটনা ঘটবে, তবে চেঞ্জটা কোথায় সেটা খেয়াল কর। কনভেক্স মিররের ক্ষেত্রে তো ফোকাস এদিকে আর সেন্টার অফ কার্ভেচার ওইদিকে, তো এর ক্ষেত্রে লাইট কিন্তু আবার এদিক থেকে আসবে না, কারণ এদিক তো পলিশ, এদিকে পলিশ হতে গেলে রিফ্লেকশন কী করে হয়? লাইট তো এদিক থেকেই আসবে, কিন্তু লাইট যখন আসবে সেটা যদি সেন্টার অফ কার্ভেচার ওরিয়েন্টেড হয়ে আসে, এটা সেন্টার অফ কার্ভেচারের ডাইরেকশন, যদি এই ডাইরেকশনে আসতে চাই, এইরকম এই ডটেড দিয়েছে মানে কি ওইদিকে যাচ্ছে না, ওইদিকে যাওয়ার টেন্ডেন্সি ছিল, তখন ও কী করবে বলতো, ও ওই পাথেই ঘুরে চলে যাবে। তাহলে কেসটা একই, যে সেন্টার অফ কার্ভেচার দিয়ে যদি যায় বা সেন্টার অফ কার্ভেচার ডাইরেক্টেড হয়ে যদি আসে, তাহলে সেই পাথই ফলো করে আবার চলে যাবে, রিটার্ন ব্যাক করে যাবে। ওকে, তো এটা হচ্ছে সেই পয়েন্টটা, এটা হচ্ছে ওই 1 নম্বর পয়েন্টটা। ওকে, আচ্ছা, নেক্সট পয়েন্টে বলা হচ্ছে 2 নম্বর পয়েন্টে, যে কোনো রে যখন প্যারালাল আসবে প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে, কোনো রে যখন প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল আসবে, আমি এটাকে ছোটো করে দিই, তাহলে এখানেই দেখাতে পারবো। ধর আমি এই জায়গাটায় এঁকে নিই, ওখানে নিয়ে চলে যাবো পরে। 2 নম্বর, প্রথমত একটা ছবি এঁকে নিলে বেটার হয়। আমি টাইম বাঁচানোর জন্য এখান থেকে কপি করে নিচ্ছি। আচ্ছা, ভালো করে দেখতে হবে, কোনো রে যদি প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল হয়, এইভাবে প্যারালালি চলে আসলো, এটা প্রিন্সিপাল অ্যাক্সিস গ্রিন কালারে, এর সাথে প্যারালালি যদি এসে ইনসিডেন্ট করে, তাহলে সেই লাইটটা রিফ্লেকশনের পর ফোকাস দিয়ে পাস করে যাবে। কীভাবে ফোকাস দিয়ে পাস করে যাবে? এটা কেন বা ফোকাস দিয়ে পাস করে যাবে? রিফ্লেকশন ফর্মুলা অনুযায়ী ফোকাস দিয়ে পাস করে যাবে, এটা হলো ফোকাস। কারণটা হচ্ছে এটা, তুই কী করবি, এই সারফেসটার উপরে এই জায়গাটা একটা নর্মাল ড্র করবি, তাহলে এই কাজ হয়ে গেল। তো নর্মাল যখন ড্র করবি, নর্মাল কিন্তু এইরকম হবে, রেডিয়াসটা হচ্ছে নর্মাল, তো নর্মালের সঙ্গে এইদিকে যা অ্যাঙ্গেল করবে এইদিকেও তাই অ্যাঙ্গেল করবে, সেম অ্যাঙ্গেল তৈরি করবে, সেই জন্য এই ঘটনাটা ঘটছে। তো আমি এটাকে রুলস হিসেবে মনে রাখবো যে যদি প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল হয়ে আসে, তাহলে ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। ওকে, আবার সেম ঘটনাই ঘটবে কনভেক্স মিররের ক্ষেত্রেও। কনভেক্স মিররের ক্ষেত্রে এই ছবিগুলো কিন্তু তোরা আঁকা প্র্যাকটিস করবি, হ্যাঁ, যত বেশি আঁকবি তত তোদের কনফিউশন ক্লিয়ার হবে, নিজে নিজে আঁকার চেষ্টা করতে হবে, পারফেকশনও আসবে, প্রথম দিকে আঁকতে অসুবিধা হয়। এটা ফোকাস আর এটা হলো সেন্টার অফ কার্ভেচার। লাইট কী করে আসবে? লাইট রে এইভাবে আসবে, প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। সে কী করবে, ফোকাস দিয়ে বেরিয়ে যাচ্ছিলো এখানে, তাই না, এই জায়গাটায় ফোকাস দিয়ে বেরিয়ে যাচ্ছিলো, কিন্তু এখানে তো আর বেরাতে পারছে না ফোকাসের দিয়ে,
কারণ ওদিকটা পলিশ করা আছে, রিফ্লেক্ট করবে। তো এই দিকে রিফ্লেক্ট করে যাবে। কীভাবে রিফ্লেক্ট করবে? এমনভাবে রিফ্লেক্ট করবে যেন ফোকাস থেকে রিফ্লেক্ট হচ্ছে বলে মনে হবে, অ্যাপিয়ারিং ফ্রম দ্য ফোকাস, ফোকাস থেকে রিফ্লেক্ট করছে বলে মনে হবে, এমনভাবে ও রিফ্লেক্ট করে যাবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে সেকেন্ড রুলস। এই রুলসগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে, রুলসগুলো মনে রাখতে হবে, আর এগুলো ছবি আঁকতে আঁকতে মুখস্থ হয়ে যাবে। ওকে, ছবি আঁকতে আঁকতে এইসব মুখস্থ হয়ে যাবে। এটা 2 নম্বর পয়েন্ট বোঝালাম। আচ্ছা, 3 নম্বর পয়েন্টে দেখ। 3 নম্বর পয়েন্টে বলছে যদি কোনো রে পাসিং থ্রু দ্য প্রিন্সিপাল ফোকাস এফ, যদি কোনো রে প্রিন্সিপাল ফোকাস দিয়ে পাস করে, যদি কোনো রে প্রিন্সিপাল ফোকাস দিয়ে পাস করে, ধরে নে ছবিটা এঁকে দিয়ে জুম করে, কনকেভ মিরর, ফোকাস আর সেন্টার অফ কার্ভেচার, যদি কোনো রে প্রিন্সিপাল ফোকাস দিয়ে পাস করে, মানে এইরকমভাবে তার প্রিন্সিপাল ফোকাস দিয়ে চলে আসলো, তাহলে সেই রেটা কিন্তু প্যারালালি রিফ্লেক্টেড হয়ে যাবে। উল্টো ঘটনা, এই যে দেখ প্যারালাল এসেছিলো, এই জায়গাটা প্যারালাল এসেছিলো, ফোকাস দিয়ে চলে গেল, তো ফোকাস দিয়ে আসলো, প্যারালাল হয়ে চলে গেল। ঠিক আছে, রিভার্স পাথ ফলো করে, এটা মাথায় রাখবি, তাহলেই হবে, রিভার্স পাথ ফলো করে। সিমিলারলি এই ছবিটাই আমি আঁকবো আবার কার ক্ষেত্রে, কনভেক্সের ক্ষেত্রে আঁকবো। এইদিকে ফোকাস আর এইদিকে সেন্টার অফ কার্ভেচার। তাহলে কোনো লাইট যদি ফোকাস ওরিয়েন্টেড হয়ে আসে, মানে এইভাবে যদি আসে, ফোকাসের দিকে মুখ করে যদি আসে, তাহলে ও কী করবে? প্যারালালি এইভাবে রিফ্লেক্ট হয়ে যাবে। বুঝতে পারছিস আশা করি? আচ্ছা, এটা 3 নম্বর। 4 নম্বরে কি বলা হয়েছে দেখ, এ রে স্ট্রাইকিং অ্যাট পোল পি ইজ রিফ্লেক্টেড সিমেট্রিক্যালি ব্যাক ইন দ্য অপোজিট সাইড। যদি কোনো রে কোনো পোলের উপর এসে ইনসিডেন্ট হয়, একটা পোল নিয়ে নিচ্ছি ধরেন আমি এরকম, এটা হলো পোল, ও পয়েন্ট। তো যদি পোলের উপর এসে ইনসিডেন্ট হয়, তাহলে এখানে নর্মাল কিন্তু এই গ্রিন লাইনটাই, তো এই কী করবে? এরকম সিমেট্রিক্যালি রিফ্লেক্ট হয়ে যাবে, কারণ এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সেমই হতে হবে। বুঝতে পারলি নিশ্চয়ই? সিমিলারলি আরেকটা দেখিয়ে দিই, কার জন্য? কনভেক্সের জন্য দেখিয়ে দিই। কনভেক্সের ক্ষেত্রে ফোকাস, সেন্টার অফ কার্ভেচার, এগুলো তো দরকার নেই, পোল হচ্ছে ও পয়েন্ট। তো লাইট যখন আসবে এইভাবে পোলে এসে ইনসিডেন্ট হলো, পোল থেকে এইভাবে বেরিয়ে গেল। ওকে, তাহলে এই কয়েকটা জিনিস কিন্তু মনে রাখতে হবে। ছবিগুলো মনে রাখ, এই ছবিটা দেখ, এই জায়গাটাই যদি সেন্টার অফ কার্ভেচার দিয়ে যায় বা ওর দিকে ওরিয়েন্টেড থাকে, তাহলে সেই রিভার্স পাথ ফলো করে যাবে, ঘুরে যাবে। যদি প্যারালাল আসে তাহলে ফোকাস দিয়ে বেরিয়ে যাবে বা ফোকাস দিয়ে বেরিয়ে যাবে বলে মনে হবে। যদি ফোকাস দিয়ে আসে তাহলে প্যারালালি চলে যাবে, বা ফোকাসের দিকে আসছে বলে মনে হয় তাহলে প্যারালালি চলে যাবে। যদি পোলের উপর আসে তাহলে কী হবে? সিমেট্রিক্যালি রিফ্লেক্টেড হয়ে যাবে। তো এই কয়েকটা রুল যদি তোদের জানা থাকে তবেই কিন্তু তুই ডায়াগ্রামগুলো ড্র করতে পারবি এবার। আচ্ছা, সাইন কনভেনশন ব্যাপারটা একটু দেখে নিতে হবে। সাইন কনভেনশন বলতে আমরা যখন ওই মিরর ফর্মুলা ইউজ করবো, আসবে ধীরে ধীরে মিরর ফর্মুলাতে যাবো, সাইন কনভেনশন এই ব্যাপারটা কিন্তু তখন আমাকে কাজে লাগাতে হবে। ক্যালকুলেশনের ক্ষেত্রেও সাইন কনভেনশন খুব ভাইটাল একটা ব্যাপার, কারণ একটা সাইনের কনভেনশন তুই যদি ঠিকঠাক না করতে পারিস, প্লাস মাইনাস যদি কনসিডার ঠিক মতো না করতে পারিস, তাহলে কিন্তু পুরো ক্যালকুলেশনটাই নষ্ট, টাইমটাও নষ্ট। আর খুব একটা কঠিনও নেই সাইন কনভেনশন করা, খুব একটা কঠিন না। দেখ, যখন তোকে এখানে সাইন কনভেনশন করতে বলছে, তুই কী কী জিনিস মাথায় রাখবি, তোকে কী কী মাথায় রাখতে হবে দেখ। প্রথমত, যে ডিস্টেন্সগুলো আমরা মেজার করবো, ধর কোনো একটা অবজেক্ট এই জায়গাটাই থাকবে, কোথায় থাকবে? এইখানে ধর একটা অবজেক্ট আছে, তার একটা ইমেজ তৈরি হবে, মনে কর এই জায়গাটা একটা ইমেজ তৈরি হবে, ঠিক আছে, এরকম একটা ইমেজ তৈরি হচ্ছে। তো এটা হলো অবজেক্ট আর এটা হলো ইমেজ। এবার অবজেক্টের একটা ডিস্টেন্স মেজার করার প্রয়োজন পড়বে। তো সেই ডিস্টেন্সটা আমরা কোথা থেকে মেজার করব? আমরা পোল থেকে মেজার করব, অলওয়েজ পোল থেকে মেজার করব। অল ডিস্টেন্সেস আর মেজার্ড ফ্রম দ্য পোল। যতগুলো ডিস্টেন্স আছে সবগুলো আমরা কোথা থেকে মেজার করব? পোল থেকে মেজার করব, ঠিক আছে। ডিস্টেন্সেস মেজার্ড ইন দ্য ডাইরেকশন অফ ইনসিডেন্ট রে। আচ্ছা, পজিটিভ ডাইরেকশন আমরা কোনটাকে ধরবো? যখন লাইট রে যাচ্ছে, মনে করো লাইট রে এদিকে যাচ্ছে, তারপর এইভাবে ফোকাস দিয়ে বেরিয়ে যাচ্ছে, এরকমভাবেই তো যাবে। একটা লাইট রে আমি দেখালাম, তো লাইট রে যে ডাইরেকশনে যাচ্ছে সেই ডাইরেকশনটাকে কিন্তু আমরা পজিটিভ ধরবো, মানে যে ডাইরেকশনে এসে ইনসিডেন্ট হচ্ছে, ঠিক আছে। দ্য ডাইরেকশন অফ দ্য ইনসিডেন্ট রেজ আর টেকেন অ্যাজ পজিটিভ।
দ্য ডাইরেকশন অফ দ্য ইনসিডেন্ট রেজ আর টেকেন অ্যাজ পজিটিভ। তো যে ডাইরেকশনে লাইট এসে ইনসিডেন্ট হবে সেই ডাইরেকশনটাকে পজিটিভ নেব। কখনো আমি এরকম ছবি আঁকতে পারি, ধর এইভাবে এই দিকটা করে দিলাম, কনকেভ লেন্সই কনকেভ মিররই করেছি, লাইট ধর এই দিক থেকে এসে ইনসিডেন্ট হচ্ছে, তাহলে এই ডাইরেকশনটা পজিটিভ হবে, বুঝতে পারলি? তো যে ডাইরেকশন থেকে আসবে সেই ডাইরেকশনটাকে পজিটিভ। মেনলি আমরা ছবি আঁকবো এইভাবেই, যতগুলো ডায়াগ্রাম আঁকবো, যতগুলো ইমেজ আমরা প্রডিউস করব, ফর্ম করব, সবগুলো ইমেজ কিন্তু আমরা এইভাবেই করব। এবার নেগেটিভ ডাইরেকশন তাহলে কোনটাকে ধরবো? ঠিক তার উল্টো ডাইরেকশনটাকে নেগেটিভ ধরবো। তুই মনে রাখবি এটা অনেকটা কার্টেসিয়ান কোঅর্ডিনেটের মতো। দেখ আমি এটাকে এক্স অ্যাক্সিস বলে দিচ্ছি আর এই জায়গাটা ওয়াই অ্যাক্সিস বলে দিচ্ছি, ঠিক আছে? এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, এটা হলো এটা হলো ওয়াই অ্যাক্সিস আর এটা হলো এক্স অ্যাক্সিস। তো এই যে ডাইরেকশন, যে ডাইরেকশনে লাইট এসে ইনসিডেন্ট হলো, এই ডাইরেকশনটাকে আমি কী ধরলাম? পজিটিভ ধরলাম। তার মানে এই দিকটা হচ্ছে পজিটিভ, ঠিক আছে? এই দিকটা তার উল্টো ডাইরেকশনটা কী হয়ে গেল? নেগেটিভ। ওপরের দিকে যদি যেতে হয় কোনো সময় তাহলে সেটা পজিটিভ, নিচের দিকে যদি যেতে হয় তাহলে সেটা নেগেটিভ। তাহলে তুই কী মনে রাখছিস? তুই মনে রাখছিস যে কার্টেসিয়ান কোঅর্ডিনেট করবো আমি। ওকে, তোর মাথায় ঢুকে গেল যে তুই কী করবি? সবসময় কার্টেসিয়ান কোঅর্ডিনেট হিসেবে এটাকে ইমাজিন করবি। এরকম আমি একেবারে রেখে দিলাম কার্টেসিয়ান কোঅর্ডিনেট, তাহলে আর ভুলটা হবে না তোদের। ওয়াই এক্স এইভাবে তো নিই, তাহলে আর ভুলটা হবে না। ওকে, হাইট ইজ মেজার্ড আপওয়ার্ডস উইথ রেসপেক্ট টু এক্স অ্যাক্সিস অ্যান্ড নর্মাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস অফ দ্য মিরর আর টেকেন অ্যাজ পজিটিভ। ওই তো বলে দিলাম, হাইট যখন মেজার করতে যাবি তখন পজিটিভ নিবি ওপরের দিকে, আর নিচের দিকে যখন যাবি তখন সেটাকে নেগেটিভ ধরবি। ওপরেরটা পজিটিভ আর নিচেরটা নেগেটিভ। ওকে, তো এই হচ্ছে কয়েকটা রুলস ইমেজ ফরমেশনের, সাইন কনভেনশনের রুলস, ঠিক আছে? এবার আমরা ইমেজ প্রডিউস করবো। এখানে দেখ অনেকগুলো ইমেজ আঁকা আছে, এই প্রত্যেকটা ইমেজ এখন আমরা আঁকবো এবং এই ইমেজ ফরমেশনটা তোদেরকে প্র্যাকটিস করতে হবে। শুধু ছবি দেখে থেকে গেলে কিন্তু তোরা কনসেপ্টটা ক্লিয়ার করতে পারবি না আর প্রবলেম সলভ করতেও পারবি না, ঠিক আছে? তো তোদেরকে ডায়াগ্রামটা বাড়িতে নিজে থেকে আঁকতে হবে। আমার সাথে সাথে তোরা আঁকবি, এখন আমি আঁকবো, আমার সাথে সাথে তোরা আঁকবি, ঠিক আছে? খাতা পেন নিয়ে নে, আমার সাথে সাথে তোরা আঁকবি। একটা একটা করে আমি এঁকে দিচ্ছি। প্রথমেই যেটা করবো সেটা হচ্ছে কনকেভ মিররের জন্য করবো। বেশিরভাগটা কনকেভ মিররেরই ইমেজ আছে এখানে। তাহলে প্রথমে করছি কনকেভ মিররের জন্য। আমি এখানে লিখে রেখে দিলাম ওপরে কনকেভ মিরর। ওকে, আচ্ছা একটা একটা করে পয়েন্ট। ফার্স্ট পয়েন্ট হচ্ছে যখন অবজেক্ট ইনফাইনাইটে থাকবে, অ্যাট ইনফিনিটি। আমি হেডিং যেগুলো করবো সেই হেডিংগুলো করবো হচ্ছে অবজেক্টের পজিশন বোঝানোর জন্য, ঠিক আছে? যখন কোনো অবজেক্ট ইনফিনিটিতে থাকবে তখন তার ইমেজ কেমন হবে, কোথায় প্রডিউস হবে এবং সেই ইমেজটা যে প্রডিউস হবে তার ক্যারেক্টারিস্টিক কী কী হবে, এতগুলো জিনিস আমাদেরকে এখন লক্ষ্য করতে হবে। তো সেই ইমেজটা ফর্ম করার জন্য, ইমেজটাকে তৈরি করার জন্য কিছু কিছু জিনিস তোরা জানিস আগে থেকে, আর কিছু কিছু জিনিস আমি বলবো সেগুলো তোরা মাথায় ঢুকিয়ে নিবি যে এইরকম হয়, এটা মেনে নিবি, একদম রুলস হিসেবে মেনে মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে? এর লজিক খোঁজার কোনো প্রয়োজন নেই। যেমন অ্যাট ইনফিনিটে যদি কোনো অবজেক্ট থাকে, তো আমি কার জন্য করছি? আমি করছি কনকেভ মিররের জন্য। তো ধর এই হলো একটা কনকেভ মিরর, এই দিকটা পলিশ, তবেই তো কনকেভ মিরর। কনকেভ মিররের মধ্যে কী থাকবে? একটা ও থাকবে, কী থাকবে? ফোকাস থাকবে, আর কি থাকবে? সেন্টার অফ কার্ভেচার থাকবে, তাই না? আমি এটাকে কপি করে রাখি বারবার, তাহলে আমাকে ড্র করতে হবে না। ওকে, তো এইরকম ধরনের থাকবে। এবার যখন কোনো অবজেক্ট ইনফাইনাইট ডিস্টেন্সে থাকবে তখন তোকে মাথায় রাখতে হবে যে লাইট রে ইনফাইনাইট ডিস্টেন্স থেকে আসবে, তার মানে সেই লাইট রে কিন্তু নিজেদের মধ্যে প্যারালাল হয়। যখন কোনো অবজেক্ট ইনফাইনাইটে যখন থাকবে তখন সেখান থেকে লাইট রে যখন আসবে সেই লাইট রে কী হবে? নিজেদের মধ্যে প্যারালাল হবে, ঠিক আছে? তো ধরুন কোনো একটা অবজেক্ট এই সব জায়গাতে ছিল, এটা ইনফাইনাইট ডিস্টেন্স, তাহলে এখান থেকে লাইট যখন আসবে এইভাবে আসবে। তো সেই লাইটটাকে আমি দেখাচ্ছি, কীভাবে দেখাচ্ছি? প্যারালাল। এই একটা লাইট আসছে, দুটো লাইট দিয়ে দেখালেই চলবে, হ্যাঁ? বেশি লাইট দেখানোর কোনো প্রয়োজন নেই, দুটো লাইট রে রাখলেই চলবে। এবার এরা কী হবে? এরা রিফ্লেক্টেড হয়ে যাবে। কোন দিকে রিফ্লেক্ট হয়ে যাবে? এইভাবে রিফ্লেক্ট হয়ে যাবে। যখন নিজেদের মধ্যে প্যারালাল থাকবে তখন কী হবে? এইভাবে রিফ্লেক্ট হয়ে যাবে এবং তারা গিয়ে একটা পার্টিকুলার পয়েন্টে মিট করবে। এবং সেই পয়েন্টটা কোথায় জানিস? সেই পয়েন্টটা হচ্ছে ফোকাসে। কোন জায়গায় বলতো সেই পয়েন্টটা হচ্ছে ফোকাস প্লেনে, নট ফোকাস প্লেনে। তো এটা হলো ফোকাস প্লেন, যেটা আমি ডটেড লাইন করলাম। এই ফোকাস প্লেনের কোনো একটা পয়েন্টে গিয়ে মিলবে, এখানে সেই ইমেজটা প্রডিউস করবে, বুঝতে পারলি? এখানে এই ইমেজটা প্রডিউস করবে।
তো ইনফাইনাইট ডিস্টেন্সে যদি কোনো অবজেক্ট থাকে সেখান থেকে লাইট প্যারালালি আসবে, নিজেদের মধ্যে প্যারালাল, নট প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, নিজেদের মধ্যে প্যারালাল, এবং এরা গিয়ে কোথায় মিট করবে, এরা গিয়ে মিট করবে হচ্ছে ফোকাস প্লেনের উপরে কোনো একটা পয়েন্টে। যে পয়েন্টে মিট করবে সেই পয়েন্টটার নাম হচ্ছে সেকেন্ডারি ফোকাস। এখানে এই পয়েন্টটার নাম হচ্ছে সেকেন্ডারি ফোকাস। তাহলে একটা ইমেজ প্রডিউস করলো। এখানে তুই দেখতে পাচ্ছিস অবজেক্টটা যদি এদিকে থাকতো, এরকম থাকতো, আর এদিকে এসে উল্টো হয়ে গেল, তাই না? তাহলে ইমেজের যদি আমি এখানে ক্যারেক্টারিস্টিক লিখতে চাই, ইমেজের ক্যারেক্টারিস্টিক আমি কী কী পাবো? যদি আমি ইমেজের ক্যারেক্টারিস্টিক এখানে লিখতে চাই, তাহলে কী কী পাচ্ছি ক্যারেক্টারিস্টিক? দেখ, প্রথমত পাচ্ছি যে ইনভার্টেড হচ্ছে। প্রথমত আমি কী পাচ্ছি এখানে? ইনভার্টেড হচ্ছে, মানে উল্টে গেছে, তাই তো? তারপরে দেখ ভেরি স্মল, মানে ছোট হয়ে গেছে। ছোটো তো হবেই, কারণ ইনফাইনাইট আছে, অনেক বড়। আমি এতটুকু আঁকছি মানে এতটুকু না, আরও বড়। তো ইনফাইনাইট আছে মানে বড়, আর এখানে এসে কী হচ্ছে? ছোটো হয়ে যাচ্ছে, তাহলে ভেরি স্মল হচ্ছে। আর কি হচ্ছে বলতো? রিয়াল হচ্ছে, রিয়াল। আচ্ছা, রিয়াল ইমেজ আর ভার্চুয়াল ইমেজ এই দুটো বলা হয়নি তোদেরকে? রিয়াল ইমেজ মানে যেখানে লাইট রে গিয়ে অ্যাকচুয়ালি মিলবে না, বলেছি প্লেন মিরর বোঝানোর সময় বলেছিলাম, সেই জায়গাটা হচ্ছে রিয়াল ইমেজ। আর যদি লাইট অ্যাপিয়ার হচ্ছে বলে মনে হয়, ডটেড লাইন থাকবে সেই জায়গাটা, তাহলে সেই ইমেজটাকে বলবো আমরা ভার্চুয়াল ইমেজ। তাই এখানে তো লাইট এসে মিলেছে, তার মানে এটা রিয়াল ইমেজ। এবং এর পজিশন যদি বলিস, তাহলে কোথায় তৈরি হচ্ছে? অ্যাট ফোকাস, ফোকাসে তৈরি হয়েছে। ফোকাল প্লেনের ওপর বিন্দু গিয়ে মিলেছে, আর পজিশনটা কোথায়? ফোকাসে। ঠিক আছে, এইভাবে তোকে ক্যারেক্টারিস্টিকগুলো লিখতে হবে আর জানতে হবে ক্যারেক্টারিস্টিক। যখনই তোকে এই ধরনের ক্যারেক্টারিস্টিক দিয়ে দেবে, তোর মাথায় যেন চলে আসে যে ওর পজিশন কোথায়, অবজেক্টের পজিশন কোথায়, ইমেজের পজিশন কোথায়, তাই তো? চাপ নেওয়ার কিছু দরকার নেই। এটা তখনই তোদের তৈরি হবে যখন তোরা বারবার এই ডায়াগ্রামগুলো আঁকবি, নিজেরা যখন আঁকবি তখনই একমাত্র এটা তৈরি হবে। আর একবার দুবারে হবে না, মাঝে মাঝে এটা তোকে ড্র করতে হবে, তবে দেখবি মুখস্থ হয়ে গেছে। আর যদি এমনি চোখ বন্ধ করে শুধু মুখস্থ করতে চাস, অ্যাট ইনফিনিটি থাকলে এটা হয় ওটা হয়, তো ওই কিছুক্ষণই মুখস্থ থাকবে, তারপরে তুই ভুলে যাবি। ওকে, আচ্ছা, এবার হচ্ছে বিটুইন ইনফিনিটি অ্যান্ড সি। কোথায় রাখবো আমি? বিটুইন অবজেক্টকে রাখবো, হ্যাঁ, বিটুইন ইনফাইনাইট অ্যান্ড সি। আমি শর্টে লিখছি, সব কিছু নোট তো আগেই করে দেওয়া আছে। দেখ জিনিসটা, বিটুইন ইনফিনিটি অ্যান্ড সি মানে ধরনে এই সব কোনো জায়গায়, ধরনে এই সব জায়গাতে আমি একটা অবজেক্টকে রেখেছি, ঠিক আছে? প্রিন্সিপাল অ্যাক্সিসে ভার্টিক্যালভাবে একটা অবজেক্টকে রাখা আছে। তো এখান থেকে যখন লাইট বেরাবে, তার ইমেজটা কোথায় প্রডিউস হবে? তুই কী করবি? তুই সবসময় করবি দুটো লাইট বের করবি, দুটো লাইট রে বের করবি, এবং দুটো লাইট রের পাথকে দেখতে গেলে তুই বুঝিয়ে যাবি কোথায় তৈরি হবে। তো এখান থেকে একটা লাইট রে বের করছি আমি, এইভাবে নিয়ে যাচ্ছি প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। এমন এমন লাইট রে বের করবো যাদের গতিপথ আমার জানা থাকবে, যাদের পাথ আমার জানা আছে, রুলস পরিচিত। তো আমি প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল নিয়ে আসলাম। এবার প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল আসলে সেটা যায় কোথা দিয়ে? ফোকাস দিয়ে বেরিয়ে যায়, বের করে দিলাম ফোকাস দিয়ে। আর একটা রেখে তুই এখান দিয়ে নিয়ে চলে যা সেন্টার অফ কার্ভেচার দিয়ে, এইভাবে। তাহলে ওটা কোথায় যাবে রে? ওটা সেন্টার অফ কার্ভেচার দিয়ে কী হবে? রিটার্ন করে যাবে, তাই না? এবং তারা দুজন কোথায় মিললো? এই জায়গাটাই মিললো। যে জায়গাটায় মিললো ওইখানেই একটা ইমেজ তৈরি হচ্ছে, এই একটা ইমেজ তৈরি হচ্ছে, বুঝতে পেরেছিস? এটা তোকে মনে রাখতে হবে, এটা করতে করতে তোর মনে হয়ে যাবে যে কোথায় অবজেক্ট রাখলে কোথায় ইমেজ তৈরি হয়। এর যদি ক্যারেক্টারিস্টিক লিখতে চাস, দেখবি এটাও ইনভার্টেড হয়েছে, সেম, এটাও ইনভার্টেড হয়েছে। তারপরে এখানেও কিন্তু স্মল তৈরি হয়েছে, তাই না? তুই স্মল বলতে পারিস, তুই বলতে পারিস যে ডিমিনিশড হয়ে গেছে, ডিমিনিশড, তাই না? ক্ষুদ্রাকার হয়ে গেছে। আবার তুই বলতে পারিস যে এটা রিয়েল ইমেজ আছে। আবার তুই পজিশন বলতে পারিস, কোথায় তৈরি হয়েছে এটা? বিটুইন, বল বল, বিটুইন, বিটুইন সি অ্যান্ড এফ, ভেরি গুড, বিটুইন সি অ্যান্ড এফ, এদের মাঝে তৈরি হয়েছে। ওকে, তো এইরকমভাবে কিন্তু আমাকে জিনিসগুলোকে বলতে হবে। এবার তুই কোথায় নিয়ে যাবি জানিস? ধীরে ধীরে কাছে নিয়ে আসছিস। প্রথমে ইনফাইনাইটে ছিলি, এবার সি আর ইনফাইনাইটের মধ্যে নিয়ে আসলি। এবার তুই কোথায় নিয়ে যাবি? এবার পুরোপুরি সি এর উপরে নিয়ে এসে বসাবি, মানে সেন্টার অফ কার্ভেচারে, সেন্টার অফ কার্ভে, হ্যাঁ, সেন্টার অফ কার্ভেচারে এনে বসাবি। তাহলে 3 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাট সি বা অ্যাট সেন্টার অফ কার্ভেচার, অ্যাট সেন্টার অফ কার্ভেচার, এই জায়গাটা এবার এই জায়গাটা এবার ফর্ম করবো ইমেজকে। দেখ, তাহলে এই ক্ষেত্রে যখন প্রডিউস করবো, তো আমি একটা অবজেক্টকে রাখি, এই হলো একটা অবজেক্ট,
ঠিক আছে, সি এর উপরে রেখেছি, সেন্টার অফ কার্ভেচারের উপরে। এই অবজেক্ট থেকে লাইট রে বেরাবে। কীভাবে লাইট রে বের করবো? এই দেখ, এই একটা লাইট রে যাচ্ছে, প্যারালালি নিয়ে গেলাম, কোথা দিয়ে যাবে জানো? এটা ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, এইভাবে ফোকাস দিয়ে বের করে নিলাম। ঠিক আছে, আর একটা রে কোথা দিয়ে যাবে? এখানে সেন্টার অফ কার্ভেচার দিয়ে তুই নিয়ে যেতে পারছিস না এইভাবে, তাহলে অন্য কোনো পাথ নেই, ফোকাস দিয়ে নিয়ে নে। এবং ফোকাস দিয়ে গেলে সেটা কী হবে? প্যারালালি চলে যায়, তাই না? কোথা দিয়ে চলে যাবে? সেটা প্যারালালি চলে যাবে। এবার আমি কিন্তু জানি এর পজিশনটা কোথায় তৈরি হবে, আমি জানি যে এখানেই ইমেজ তৈরি হবে, সেই জন্য আমি ওখানেই জোর করে মেলানোর চেষ্টা করছি। অ্যাকচুয়ালি তুই এটা স্কেল দিয়ে আঁকবি, স্কেলে মাপ নিয়ে আঁকবি। ও থেকে এফ এর পর্যন্ত দূরত্ব যদি 2 সেমি হয়, এফ থেকে সি পর্যন্ত দূরত্ব 2 সেমি হবে, এইভাবে মাপ নিয়ে করবি, তখন এটা এক্স্যাক্ট চলে আসে। কিন্তু আমি যেহেতু হাতে করছি, আমার জানা আছে, তাই আমি এখানে জোর করে মেলানোর চেষ্টা করছি। ওকে, কোথায় তৈরি হলো ইমেজটা? সিতেই তৈরি হলো, মানে সেন্টার অফ কার্ভেচারেই তৈরি হলো। এর ক্যারেক্টারিস্টিক যদি লেখা যায়, এখানেও তুই দেখতে পাচ্ছিস যে ইনভার্টেড তৈরি হচ্ছে, তাই না? এখানে কিন্তু সেম সাইজ আছে, সেম সাইজের আছে, এখানে ছোট হয়ে যায়নি বা বড় হয়ে যায়নি, এমনটাই হবে, সেম সাইজের হবে। তোর দেখে মনে হতে পারে ছোটো বড় হয়ে গেছে, বাট যখন জিওমেট্রিক্যালি তুই ড্র করবি তখন এটা সেম সাইজ হবে। আচ্ছা, সেম সাইজে আছে, রিয়েল আছে না? একদম রিয়েল আছে। আর কোথায় তৈরি হয়েছে? অ্যাট সি, মানে অ্যাট সেন্টার অফ কার্ভেচারেই তৈরি হয়েছে। বুঝতে পারলি? তোরা এটাকে এরকমভাবে ড্র করতে পারিস, আমি তোদের শর্ট ট্রিক বলে দিচ্ছি কীভাবে ড্র করবি এই ছবিটার ক্ষেত্রে। প্রথমত একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নিবি, এইভাবে রেক্ট্যাঙ্গেলের দুটো ডায়াগ্রাম ড্র করে নিবি। এই জায়গাটা একটা মিরর বানিয়ে দিবি, এইভাবে একটা মিরর বানিয়ে দিবি। ঠিক আছে, মাঝখান থেকে প্রিন্সিপাল অ্যাক্সিস, এখানে তীর চিহ্ন দিলে অবজেক্ট, এখানে তীর চিহ্ন দিলে ইমেজ, আর রে ডায়াগ্রামের তীর চিহ্নগুলো দিয়ে দিবি, ব্যাস এই ছবিটাই তৈরি হয়ে গেল। তো এটা হচ্ছে ধর সঠিকভাবে আঁকার জন্য, স্কেল ছাড়া যদি আঁকতে চাস সঠিকভাবে আঁকার জন্য এটা উপায়। কারণ অনেক সময় কী হয় বলতো, এই জায়গাটা মিলতে চায় না, এই যেমন আমি এখানে মিলিয়েছি, কখনো এখান দিয়ে চলে গেল, এখানে মিলে গেল, তাই না? হাতে যদি করতে চাস এরকমই হয়, তো ওই জন্য আমি মিলিয়েছি জোর করে। ওকে, আচ্ছা এবার কি করব? এবার 4 নম্বর পয়েন্ট, ধীরে ধীরে কাছে নিয়ে যাচ্ছি, মানে এবার সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মধ্যে নিয়ে যাব। তাহলে আমি এখানে হেডিং করছি বিটুইন সেন্টার দ্বারা বিটুইন সি অ্যান্ড এফ, এদের মাঝে যদি রাখা হয় তাহলে কি হবে? ছবিতে চলে আসি। আচ্ছা, এই সব জায়গায় যদি কোনো অবজেক্টকে রাখা হয়, ধীরে ধীরে বুঝ ছবিগুলো। দেখ, আমি ইচ্ছা করেই ছোট করলাম, চাইলে আরও বড় করতে পারতাম। এটা কেন করলাম? কারণ আমি আঁকতে আঁকতে প্র্যাকটিস হয়ে গেছে, আমি জানি কী করতে হবে, কোথা দিয়ে লাইট রে নিয়ে যেতে হবে, কী হবে। এটা তোরা আঁকতে আঁকতে তোদেরও প্র্যাকটিস হয়ে যাবে। এখান থেকে একটা লাইট রে বের করবো এবং সেটা কোথা দিয়ে চলে যাবে? ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, বের করে দিলাম। আর একটা লাইট রেখে বের করবো এই সেন্টার অফ কার্ভেচার ওরিয়েন্টেড হয়ে, মানে এই ডাইরেকশন হয়ে এইভাবে বেরাতে চাইছে। ঠিক আছে, তাহলে সেন্টার অফ কার্ভেচার ওরিয়েন্টেড হয়ে যদি যেতে চাই, তো ও কী করবে? ওই দিকেই ঘুরে চলে আসবে, আবার রিটার্ন করে যাবে, তো আবার এই দিকেই ঘুরে চলে গেল। ঠিক আছে, এই দিকেই ঘুরে চলে গেল। কোথায় গিয়ে মিললো? এই সব জায়গাতে কোথাও মিললো। তার মানে তুই যদি এখন ড্র করতে চাস অবজেক্টটাকে, সরি ইমেজটাকে, তাহলে কোথায় পাবি? পাবি এই জায়গাটায়। ওকে, তো ক্যারেক্টারিস্টিক যদি লিখতে হয়, বুঝতে পেরেছিস নিশ্চয়ই? ক্যারেক্টারিস্টিক যদি লিখতে হয় তাহলে কীভাবে লিখবো? ইনভার্টেড তো হচ্ছেই আগের মতো, তাই না? কিন্তু খেয়াল করে দেখ, সাইজে বড় হয়ে গেছে, কিন্তু আগের থেকে কিন্তু সাইজে তুলনামূলক বড় হয়ে গেছে, তাই না? তাহলে এটাকে লিখবো লার্জ হয়ে গেছে, বা এনলার্জ বলতে পারিস, এনলার্জ, এনলার্জ হয়ে গেছে। আর কি বলতে পারিস? রিয়েল আছে এখনও, কারণ মিট করেছে লাইট গিয়ে। আর কি বলতে পারিস? বিটুইন কার কার মধ্যে তৈরি হয়েছে? সেন্টার অফ কার্ভেচার অ্যান্ড ইনফাইনাইট, এদের মধ্যে তৈরি হয়েছে। এই দেখ, এখানে সেন্টার অফ কার্ভেচার, এইদিকে ইনফাইনাইট আছে, এদের মধ্যে তৈরি হয়েছে। তুই যদি খেয়াল করিস, লাইটরে কিন্তু রিভার্স করছে। দেখ, অবজেক্ট যখন সেন্টার অফ কার্ভেচার, এই জায়গাটা সেন্টার অফ কার্ভেচার ইনফাইনাইটের মধ্যে ছিল, তখন ইমেজ তৈরি হয়েছিল ফোকাস আর সেন্টার সি এর মধ্যে। ঠিক উল্টো, ইমেজ অবজেক্টকে যখন এর মধ্যে ঢুকিয়ে দিলাম, ইমেজ কিন্তু ওই জায়গায় নিয়ে নিল, তাই না? মানে রিভার্স পাথ ফলো করছে। তোর মনে রাখারও সুবিধা হবে, এভাবে মনে রাখতে পারিস। আচ্ছা, 5 নম্বর পয়েন্ট, এবার ধীরে ধীরে কাছে নিয়ে আসবো। কোথায় নিয়ে আসবো এবার বলতো? এবার নিয়ে আসবো অ্যাট ফোকাস।
ফোকাসে নিয়ে আসবো। এবার ধীরে ধীরে কাছে নিয়ে আসছি। ফোকাসে নিয়ে আসতে গেলে, আচ্ছা ছবিটা নিয়ে নিই। এই দেখ, ফোকাসে এই জায়গাটায় একটা অবজেক্টকে রাখবো, এইখানে একটা অবজেক্টকে রাখবো। এবার এখান থেকে একটা লাইট রে বের করছি, এটা কী হবে, ফোকাস দিয়ে চলে যাবে এইভাবে। আর একটাকে কী করবো, সেন্টার অফ কার্ভেচার ওরিয়েন্টেড হয়ে বের করার চেষ্টা করব। ওটা কী করবে, ওইভাবেই রিফ্লেক্ট হয়ে যাবে। ওকে, এবং এদের মধ্যে ডিস্টেন্স এমন থাকবে যে এরা প্যারালালি যাচ্ছে। এটা তোর আঁকার উপর ডিপেন্ড করবে, হাতে যখন আঁকবি। আমি জানি বলে ওরকমভাবে বানানোর চেষ্টা করলাম, হাতের উপর ডিপেন্ড করছে। তো এরা প্যারালালি চলে যাচ্ছে। আর প্যারালালি চলে যাচ্ছে মানে কি, ইনফাইনাইটে গিয়ে কোনো জায়গায় মিলতে পারে, মানে ইনফাইনাইটে গিয়ে মিলবে। প্যারালাল যাওয়া মানে কি, ইনফাইনাইট ডিস্টেন্সে গিয়ে মিলায়। তাহলে তুই এখান থেকে বলতে পারিস যে এখানেও ইমেজটা ইনভার্টেডই তৈরি হবে, ইনভার্টেড তৈরি হবে, কারণ উল্টেই তো যাবে, এদিকেই তো তৈরি হবে। আচ্ছা, তারপরে দেখ এনলার্জ হবে, এবং খুব বেশি এনলার্জ হবে, তাই না? ভেরি লার্জ হয়ে যাবে, অনেক বেশি, ইনফাইনাইটলি লার্জ হবে, যথেষ্ট বড়। আর কি হবে, রিয়েল তো হবেই, কারণ ওখানে গিয়ে মিলবে। আর কোথায় তৈরি হবে, অ্যাট ইনফাইনাইট, ইনফিনিটিতে তৈরি হবে। ওকে, অসীম দূরত্বে গিয়ে তৈরি হবে। আচ্ছা 6 নাম্বার। এবার 6 নাম্বার হচ্ছে বিটুইন ফোকাস অ্যান্ড পোল। ফোকাস আর পোলের মধ্যে নিয়ে যাবো, মানে ধীরে ধীরে কাছে নিয়ে যাচ্ছি, বুঝতেই পারছিস। ফোকাস আর পোলের মধ্যে এবার নিয়ে যাবো। তাহলে দেখ, মানে এই সব জায়গাতে যদি অবজেক্টটাকে রাখি, এখানে যদি অবজেক্টটাকে রাখি, তাহলে কি ঘটবে, প্রথমত একটা লাইট যাবে, লাইট রে যাচ্ছে, সেটা এইভাবে ফোকাস দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই জায়গাটায় আর একটা লাইট রেখে যদি আমি সেন্টার অফ কার্ভেচার ওরিয়েন্টেড হয়ে করে যদি বের করি, এই জায়গাটা একটু নোংরা লাগবে দেখতে, বুঝতে পারছিস নিশ্চয়ই। আবার দেখিয়ে দিচ্ছি, দেখ এইভাবে যদি নিয়ে যাই, তাহলে ও কী করবে, রিফ্লেক্টেড ব্যাক, মানে এইভাবেই ঘুরে যাবে, তাই তো? এবার তুই যদি দেখিস এদের মধ্যে ডিস্টেন্স যত দূরে যাবে তত বাড়বে, তার মানে মিট তো করবে না কোনো জায়গায়, এদিকে গিয়ে কোথাও মিট করবে না। তো এখান থেকে যদি কেউ দেখে, এখান থেকে যদি এইভাবে কেউ দেখে, এদিকে কী দেখবে, লাইট রে আসছে। কোথা থেকে লাইট রে আসছে, এই লাইট রেটা আসছে এই দিক থেকে, আর এই লাইট রেটা আসছে এই দিক থেকে, এবং তাদেরকে এক্সটেন্ড করতে গেলে তারা মিট করে যাবে কোনো একটা বিন্দুতে। মানে ও এই জায়গাটায় কিন্তু একটা ফেক ইমেজ দেখতে পাবে, একটা ভার্চুয়াল ইমেজ দেখতে পাবে। ওখানে কোনো ইমেজ নেই, কিন্তু একটা ভার্চুয়াল ইমেজ দেখতে পাবে যে ওই সব জায়গা থেকে হয়তো লাইট রেটা আসছে, ঠিক আছে? তো এই যে ইমেজটাই, এর ক্যারেক্টারিস্টিক যদি লেখা যায়, দেখ এটা কিন্তু ইনভার্টেড না, এটা ইরেক্টেড হয়েছে। তাহলে এখন পর্যন্ত একটা ইমেজ পাওয়া গেল যেটা ইরেক্টেড হলো, মানে সমশীর্ষ হলো, সেম দিকেই আছে, যেদিকে বস্তু আছে সেই দিকেই মুখ করে আছে, তাই না? লার্জ হয়েছে, লার্জার ইন সাইজ, তাই না? আর কি হয়েছে, বিহাইন্ড দ্য মিরর। আচ্ছা, বিহাইন্ড দ্য মিরর আগে বলে দিই, ভার্চুয়াল হয়েছে, রিয়েল তো হয়নি, কী হয়েছে, ভার্চুয়াল হয়েছে। এবং এর পজিশন যদি বলা যায়, তাহলে এটা হচ্ছে বিহাইন্ড দ্য মিরর, মিররের পিছনে তৈরি হয়েছে। বুঝতে পারলি? এই ক্যারেক্টারিস্টিকগুলো কিন্তু তোদেরকে মুখস্থ করতে হবে, মানে মাথার মধ্যে একটা ছক বানিয়ে নিতে হবে যে এখানে পজিশন, এখানে অবজেক্ট থাকতে গেলে এখানে ইমেজ তৈরি হবে, এবং সেই ইমেজের ক্যারেক্টারিস্টিক এগুলো। ওকে, তো এই কটা আমরা করলাম, 6টা ছবি, আমরা 6টা ইমেজ ফর্ম করলাম। কার জন্য, কনকেভের জন্য। এবার একটা করব, সেটা হচ্ছে কনভেক্সের জন্য। কনভেক্সের জন্য একটাই, কনভেক্স মিররের জন্য একটাই কেস আসবে। কেন একটা কেস আসবে সেটাও বুঝতে পারবি, দেখ পরে আমি সবগুলোকে আবার জেনারেলাইজ করছি। কনভেক্স মিররের জন্য একটাই কেস। আচ্ছা, এই হলো তোর কনভেক্স মিরর, এই দিকটা পলিশ। এবং কনভেক্স মিররের ক্ষেত্রে তুই জানিস ফোকাস এদিকে থাকবে, আর সেন্টার অফ কার্ভেচারও এইদিকে থাকবে, তাই না? এই মিররের ক্ষেত্রে লাইট যখন আসবে, কোথা থেকে আসবে, দেখ এদিকে কিন্তু কোনো পজিশন তুই উল্লেখ করতে পারিস না যে ইনফাইনাইট থেকে আসছে, বা সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মধ্যে আসছে, বা সেন্টার অফ কার্ভেচার থেকে আসছে, এরকম তো কোনো পজিশনই এদিকে নেই, তাই না? এই ডটগুলো ফালতু, এই ডটগুলো নেই, কী করে মিটাবো? ব্যাস, এদিকে কোনো পজিশন তুই উল্লেখ করতে পারিস না। তাহলে তুই বলতে পারিস যে লাইট ইনফাইনাইট থেকে আসতে পারে, অথবা তুই বলতে পারিস যে এর কাছাকাছি কোনো জায়গায় অবজেক্ট রাখা আছে, সেখান থেকে আসতে পারে। তো আমি ধর প্রথমত কাছাকাছি কোনো এক জায়গায় কোনো একটা অবজেক্টকে রেখে দিয়েছি,
এখান থেকে যদি লাইট রে বেরোয়, সেই লাইট রেগুলো কোথায় গিয়ে মিট করবে? একটা লাইট রেকে তুই বের করবি প্যারালালি টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, এবং সেটা কী হবে, সেটা ফোকাস থেকে বেরিয়ে যাচ্ছে বলে মনে হবে, এটা ফোকাস থেকে রিফ্লেক্টেড হচ্ছে বলে মনে হবে, তাই না? আরেকটাকে কী করবি, আরেকটাকে তুই করবি হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, মানে এই ডাইরেকশানে নিয়ে যেতে চাইবি। ওকে, তাহলে এইভাবে এত দূর পর্যন্ত লাইট যাবে, তারপরে ডট ডট দিয়ে দিলি, কারণ ওইদিকে লাইট যেতে পারছে না, আর এটা কী করবে, এই দিকেই ঘুরে যাবে এইভাবে। তাহলে কোন জায়গায় মিট করলো? এদিক থেকে যদি কেউ দেখে, সে কী দেখবে, লাইট রে আসছে। কোথা থেকে আসছে? এই সব জায়গা থেকে লাইট রে আসছে, এবং সে এখানে একটা ইমেজ দেখতে পাবে এবং ছোটো ইমেজ দেখতে পাবে। তো এর ক্যারেক্টারিস্টিক তুই যদি লিখতে চাস, তাহলে এটাও দেখবি ইরেক্ট হয়েছে, সমশীর্ষ হয়েছে, তাই না? স্মল হয়েছে, ছোটো হয়েছে, স্মল, ভার্চুয়াল হয়েছে, কারণ লাইট রে তো ম্যাচ করেনি, মিলেনি, ওখানে লাইট রে মিট করেনি, ওখান থেকে অ্যাপিয়ার হচ্ছে বলে মনে হচ্ছে। আর কোথায় তৈরি হচ্ছে? তৈরি হচ্ছে ফোকাসের মধ্যে। তুই বলতে পারিস বিটুইন পোল অ্যান্ড ফোকাস, বিটুইন পোল অ্যান্ড ফোকাস। ঠিক আছে, ঘাবড়ানোর কিছু নেই, পরিষ্কার পরিচ্ছন্ন করে নোট করা আছে, আমি বোঝানোর জন্য এখন করছি এই জায়গাটায়। ওকে, আচ্ছা, আর যদি ইনফাইনাইটে থাকে তাহলে কী হবে? যদি ইনফাইনাইটে থাকে তাহলে এই ছবিটাই আমি আবার ড্র করব, এই ছবিটাকে আমি আবার ড্র করছি। এই হলো মিরর, ফোকাস অ্যান্ড সেন্টার অফ কার্ভেচার। তো যদি ইনফাইনাইট থেকে লাইট আসে তাহলে কীভাবে আসে রে? বলেছিলাম না যে ইনফাইনাইট থেকে যদি লাইট আসে তাহলে নিজেদের মধ্যে প্যারালালি আসবে, তাই না? তো প্যারালালি যদি আসে, আমি ধরে নিচ্ছি প্যারালাল আসার সময় একটা লাইট ফোকাসের দিকে মুখ করে আসছে, আর একটা লাইট আসছে সেন্টার অফ কার্ভেচার দিকে মুখ করে, এরা পরস্পরের সাথে প্যারালাল, কারণ দুটোরই পাথ আমার জানা আছে। এবার সেন্টার অফ কার্ভেচারের দিকে যদি আসে, ডাইরেক্টেড হয়ে যদি আসে, তাহলে ও কী করবে, সেন্টার অফ কার্ভেচার দিয়ে রিফ্লেক্টেড হয়ে যাবে। আর কেউ যদি ফোকাসের দিকে ডাইরেক্টেড হয়ে আসে, তাহলে সে কী করবে, প্রিন্সিপাল অ্যাক্সিস দিয়ে রিফ্লেক্ট হয়ে যাবে। তার মানে একটা যাচ্ছে এদিকে, একটা যাচ্ছে এদিকে। তাহলে এই দিক থেকে যদি কেউ দেখে, ও কি দেখবে, যে এই লাইট রেগুলো কোথা থেকে আসছে, এই জায়গাটা থেকে আসছে, সরি, সে কী দেখবে, দেখ এই জায়গা থেকে লাইট রে আসছে, এখান থেকে লাইট রে আসবে। ওকে, তো আমার ছবি আঁকার জন্য এই জায়গাটা হলো না ঠিকঠাক, আমি একটু করার চেষ্টা করছি। মানে অ্যাকচুয়ালি তৈরি হবে এটা ফোকাস, এই জায়গাটাই তৈরি হবে। ঠিক আছে, এটা আমার আঁকার উপর ডিপেন্ড করবে। তোরা স্কেল নিয়ে যদি ড্র করিস তাহলে দেখবি ঠিকঠাক চলে আসছে। কোথায় তৈরি হবে? ফোকাসে তৈরি হবে। তার মানে ইনফাইনাইট থেকে শুরু করে এই মিরর পর্যন্ত এতটুকু ডিস্টেন্সের মধ্যে যদি অবজেক্টকে রাখা যায়, তাহলে অবজেক্ট কোথায় কোথায় তৈরি হবে? ফোকাসের মধ্যেই কোথাও তৈরি হবে, হাইয়েস্ট পয়েন্ট ফোকাস বা তার ভেতরে কোনো জায়গায় তৈরি হবে। এখানেও সেই একই জিনিস, ইরেক্ট হবে, ইরেক্ট হচ্ছে, স্মল হচ্ছে, তাই না, ভার্চুয়াল হচ্ছে, এবং কোথায় তৈরি হচ্ছে? এটা অ্যাট ফোকাসে তৈরি হচ্ছে। তো এই যে হচ্ছে কয়েকটা ছবি তোকে জেনারেলাইজ করতে হবে। তাহলে তুই দেখতে পাচ্ছিস যে ইরেক্টেড মিররের ক্ষেত্রে একটা জিনিস দেখ, ভালো করে খেয়াল কর, ইরেক্টেড ছবি তুই কোথায় কোথায় পেলি? ইরেক্টেড ছবি পেলি তুই এই জায়গাটাই, ইরেক্টেড ছবি পেলি তুই এই জায়গাটাই। তার মানে কনকেভের ক্ষেত্রে একটাই কেস সম্ভব, মানে অবজেক্ট যদি ফোকাস আর মেরুর মধ্যে থাকে তবে ইরেক্টেড ইমেজ পাওয়া যাবে, আর কনভেক্স মিররের ক্ষেত্রে ইরেক্টেড ইমেজ পাওয়া যাবে। এবং যখন ইমেজ ইরেক্ট হবে তখন কিন্তু সেটা ভার্চুয়াল হচ্ছে, খেয়াল করে দেখ, এখানেও ভার্চুয়াল, এই জায়গাটাও ভার্চুয়াল। ইরেক্ট হচ্ছে মানে ভার্চুয়াল হচ্ছে, তাহলে মাথায় ঢুকে গেল যে ইরেক্ট ইমেজ যদি তৈরি হয় তাহলে ভার্চুয়াল ইমেজ হবে, আর ভার্চুয়াল ইমেজ যদি তৈরি হয় তাহলে ইরেক্ট ইমেজ হবে। এরা একে অপরের সাথে রিলেট হয়ে আছে মিররের ক্ষেত্রে। ওকে, তো এই জিনিসগুলো এখানে আঁকা আছে, এই যে দেখ এইখানে এখানে প্রত্যেকটা পয়েন্ট করে করে আঁকা আছে। তো এগুলো তোরা বাড়িতে ঠান্ডা মাথায় আঁকবি, এখন কিছুটা আঁকবি, কোনো কোনো জায়গায় নিশ্চয়ই আটকেছিস, ভিডিওটাকে আবার রিভাইজ করবি, রিপিট করবি, তখন আবার আঁকবি। ঠিক আছে, এইভাবে ধরে ধরে কিন্তু আঁকতে হবে। আঁকাটা প্র্যাকটিস হতে গেলে কী হয় বলতো, বিভিন্ন ক্যালকুলেশনগুলো তোরা কিন্তু সলভ করতে পারবি ইজিলি, নিজেরাই তখন ক্যালকুলেশন সলভ করতে পারবি। আচ্ছা, এবার নেক্সট যাব মিরর ফর্মুলা। মিরর ফর্মুলা এবার দেখ, মিরর ফর্মুলা হচ্ছে, এটা একটা ফর্মুলা যেখানে অবজেক্টের ডিস্টেন্স যাকে আমরা ইউ দিয়ে ডিনোট করব, এবং ইমেজ ডিস্টেন্স যাকে আমরা ভি দ্বারা ডিনোট করব। ঠিক আছে, অবজেক্ট ডিস্টেন্স এবং ইমেজ ডিস্টেন্স, এই দুটোকে কাজে লাগিয়ে একটা ফর্মুলা তৈরি হবে, সাথে ফোকাল লেন্থ দেয়নি এখানে, তাই না, ফোকাল লেন্থকে কাজে লাগিয়ে একটা ফর্মুলা হবে। তো ফর্মুলাটা আমরা ডিরাইভ করবো না, এখানে ফর্মুলাটা মুখস্থ করবো যে 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। এটা হচ্ছে মিরর ফর্মুলা। ঠিক আছে, এখানে কি আছে? অবজেক্ট ডিস্টেন্স ইউটা কি? ইউটা হচ্ছে অবজেক্ট ডিস্টেন্স, আমি বলেই রাখছি, এটা হচ্ছে অবজেক্ট ডিস্টেন্স। ভিটা কি?
ভিটা হলো ইমেজ ডিস্টেন্স, ভি ইজ ইমেজ ডিস্টেন্স অ্যান্ড এফ ইজ ফোকাল লেন্থ। ফোকাল লেন্থ, ঠিক আছে। ফোকাল লেন্থ আর রেডিয়াস অফ কার্ভেচারের মধ্যে রিলেশন কি? ফোকাল লেন্থ ইকুয়াল টু r/2, রেডিয়াস অফ কার্ভেচারের হাফ হয়ে থাকবে ফোকাল লেন্থ, বা r ইকুয়াল টু 2f বলতে পারি। তো সেখান থেকে এখানে তুই 2/rও লিখতে পারিস সেটাকে। ওকে, আর ইজ আ রেডিয়াস অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার ফোকাল লেন্থের ডবল হয়ে থাকে। এটা হচ্ছে মিরর ফর্মুলা। আচ্ছা, এখানে নিউটনস ফর্মুলা আছে। নিউটন তো সব জায়গায় থাকবে, এমনটা হতেই পারে না যে সায়েন্সের কোনো বিভাগ আছে আর নিউটন নাই, ও ঢুকে থাকবে। তো নিউটনসের ফর্মুলা এখানে আছে। নিউটনস কী করেছে, যে আমরা ডিস্টেন্সটা মেজার করছিলাম, আমরা ডিস্টেন্স কোথা থেকে মেজার করছিলাম? আমাদের জেনারেল ল ছিল পোল থেকে মেজার করা। জেনারেল ল কী ছিল? পোল থেকে মেজার করা, মানে এই জায়গাটা থেকে ও থেকে। এখান থেকে যখন অবজেক্টের ডিস্টেন্স মেজার করবো তখন সেটা ইউ, এখান থেকে যখন ইমেজের ডিস্টেন্স মেজার করবো সেটা ভি। নিউটনস করেছে ফোকাস থেকে, ফোকাস থেকে অবজেক্টের ডিস্টেন্স মেজার করছে, ফোকাস থেকেই ইমেজের ডিস্টেন্স মেজার করছে, ঠিক আছে। তো এই ডিস্টেন্সটাকে যদি x1 আর x2 বলা যায়, এখান থেকে অবজেক্টের ডিস্টেন্স বলে দিল x1 আর এখান থেকে ইমেজের ডিস্টেন্স বলে দিল x2। তো তাদের মাল্টিপ্লিকেশন করতে গেলে, মাল্টিপ্লাই করতে গেলে এফ স্কোয়ারের সমান হবে। এটা হচ্ছে নিউটনস ফর্মুলা, x1 ইন্টু x2 ইজ ইকুয়াল টু এফ স্কোয়ার। যেখানে x1 কি? x1 হচ্ছে ফোকাস থেকে ডিস্টেন্স, ঠিক আছে। ফোকাস থেকে ডিস্টেন্স হলে এরকম লেখাই যায়, ফোকাস থেকে ডিস্টেন্স x1 এবং ফোকাস থেকে ইমেজের ডিস্টেন্স x2। সেক্ষেত্রে দুটোকে মাল্টিপ্লাই করলে কার সমান হবে? এফ স্কোয়ারের সাথে সমান হবে, নিউটনস ফর্মুলা। কখনো কখনো এটাও কাজে লাগবে। ওকে, আচ্ছা, ভি ভার্সেস ইউ গ্রাফ, এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছিস, এই ইকুয়েশন থেকে ভি ভার্সেস ইউ যদি করা যায়, ফোকাস কিন্তু কোনো একটা মিররের জন্য ফিক্সড, একটা পার্টিকুলার মিরর যদি নিই তার জন্য ফোকাসের ভ্যালু ফিক্সড। তাহলে ইউ আর ভি যদি ভেরিয়েবল হয়, তাকে যখন প্লট করা যাবে তখন এরকম একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা পাওয়া যাবে, ঠিক আছে। তোদেরকে এত কিছু জানতে হবে না, শুধু মনে রাখতে হবে যে ছবিটা এরকম হয়। আর এর ভিতরে যে এত ডেটা দেওয়া আছে, এই ডেটা ফেটার দেওয়ার কোনো দরকার নেই, এগুলো সব ম্যাথমেটিক্যাল টুল, আমাদের এগুলো কোনো প্রয়োজন পড়বে না। আমি শুধু এইটুকু জানবো যে এখানে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হয় ভি ভার্সেস ইউ গ্রাফটা। ওকে, এরকমও গ্রাফ হয়ে থাকতে পারে, এটা কনভেক্সের জন্য, এটা কনকেভের জন্য। আমার এটা নিয়ে রিসার্চ করার কোনো প্রয়োজন নেই আপাতত। ওকে, আচ্ছা, 1/v ভার্সেস 1/u গ্রাফ যদি দেয়, তাহলে সেটা লিনিয়ার গ্রাফ হবে, স্ট্রেট লাইন হবে, ঠিক আছে, স্ট্রেট লাইন হবে। তো একটা কনভেক্সের জন্য আছে, একটা কনকেভের জন্য আছে, দেখারও কোনো দরকার নেই, তুই শুধু জেনে রাখবি যে স্ট্রেট লাইন হবে। ওকে, এইটুকু ফলো করলেই চলবে। আচ্ছা, এখানে কি দিয়েছে? 1/v, একই জিনিস বারবার দিয়ে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে, ডবল দিয়ে দিয়েছি। এবার হচ্ছে ম্যাগনিফিকেশন, এই পার্টটা একটু ভালো করে বুঝিস। এই জায়গাটাতেও মিস্টেক হয় অ্যাকচুয়ালি, এগুলো মিস্টেক করার জায়গা। এক হচ্ছে সাইন কনভেনশন আর এক হচ্ছে ম্যাগনিফিকেশন, এই জায়গাগুলো মিস্টেক করার জায়গা। ম্যাগনিফিকেশনে দেখ, ম্যাগনিফিকেশন বলতে কী বোঝানো হচ্ছে? ম্যাগনিফাই করা। যখন একটা ইমেজ তৈরি হবে, সেই ইমেজটা কী হবে? ম্যাগনিফাই হয়ে যাচ্ছে, তাই না? কোনো সময় কী হচ্ছে? লার্জ হচ্ছে, আর কোনো সময় কী হচ্ছে? স্মল হচ্ছে। কখনো ইমেজটা বড় হচ্ছে, কখনো ইমেজটা ছোটো হচ্ছে। তো এই যে বড় এবং ছোটো হচ্ছে, অবজেক্টের রেসপেক্টে একটা রেশিও তৈরি করেছে, সেই রেশিওটাকে বলা হচ্ছে ম্যাগনিফিকেশন। ওকে, তো এই ম্যাগনিফিকেশন কী করে মেজার করা হচ্ছে? দেখ, ল্যাটারাল ম্যাগনিফিকেশন যখন মেজার করা হবে, ল্যাটারাল ম্যাগনিফিকেশন বা লিনিয়ার ম্যাগনিফিকেশন বা ট্রান্সভার্স ম্যাগনিফিকেশন যখন মেজার করা হবে, ম্যাগনিফিকেশনকে আমরা এম দিয়ে, যদি নর্মালি ম্যাগনিফিকেশন বলে তাহলে বুঝে নিবি ল্যাটারাল ম্যাগনিফিকেশনের কথাই বলা হচ্ছে এখানে, ঠিক আছে। তো এই বিবর্ধন বা ম্যাগনিফিকেশন, এটা এমটাকে এইরকমভাবে ডিনোট করা হয়, কিভাবে? যে ইমেজের হাইট বাই অবজেক্টের হাইট, তাই না? এরকমভাবে ইমেজ ছিল, এইভাবে অবজেক্ট ছিল, ইমেজ ছিল, তো তাদের যে হাইটের রেশিও, ইমেজ, আই ফর ইমেজ, ও ফর অবজেক্ট, তো ইমেজের হাইট বাই অবজেক্টের হাইট, এই রেশিওটাকে বলবো আমরা এম, ঠিক আছে। তুই বুঝতেই পারছিস, এম যদি গ্রেটার দ্যান 1 হয়ে যায় মানে ইমেজ বড়, তার মানে লার্জ ইমেজ তৈরি হচ্ছিল। আবার এম যদি লেস দ্যান 1 হয়ে যায় তাহলে ইমেজ ছোট, তাই না? তার মানে স্মল ইমেজ তৈরি হচ্ছিল। এম যদি ইকুয়াল টু 1 হয়ে যায় তাহলে কী হয়ে যাবে? দুজনই ইকুয়াল হয়ে যাবে। এবং এটা কখন তৈরি হচ্ছিল? এটা সেন্টার অফ কার্ভেচার অবজেক্ট থাকার জন্য তৈরি হয়েছিল। কনকেভ মিররের ক্ষেত্রে, এই দেখ মনে পড়ছে কিনা, দূরে আছে। কনকেভ মিররের ক্ষেত্রে কোথায় গেল? হ্যাঁ, এই জায়গাটা, সেন্টার অফ কার্ভেচারে যখন অবজেক্ট ছিল তখনই কিন্তু ইমেজটা সেম সাইজের তৈরি ছিল। তাহলে একমাত্র এম ইকুয়াল টু 1 তখনই হবে যখন কনকেভ মিরর হবে এবং কনকেভ মিররের ক্ষেত্রে সেন্টার অফ কার্ভেচারে অবজেক্ট থাকবে। তাহলে একটা স্পেশাল কেস হয়ে গেল, কিন্তু এটা ইম্পর্টেন্ট। তো এইভাবে আমরা ল্যাটারাল ম্যাগনিফিকেশন মেজার করবো। এবার ল্যাটারাল ম্যাগনিফিকেশনকে জিওমেট্রিক্যালি কীভাবে দেখানো যায়? দেখ, জিওমেট্রি থেকে প্রমাণ করা যায় যে এই ভ্যালুটা আসবে -v/u এর সমান। কার সমান আসবে? -v/u এর সমান আসবে, যেখানে v হচ্ছে ইমেজ ডিস্টেন্স আর u হচ্ছে অবজেক্ট ডিস্টেন্স। সামনে একটা মাইনাস থাকবে, এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে, সামনে একটা মাইনাস কিন্তু থাকছে। ওকে, আবার এটাকে এরকমও লেখা যেতে পারে, তুই এটাকে এরকম লিখতে পারিস, -f/u - f, ঠিক আছে। এগুলো সব ক্যালকুলেশন করে আসে, তোরা এগুলো জেনে রাখ, এগুলো শর্ট ট্রিক, এগুলো তাড়াতাড়ি তাহলে তুই সলিউশনটা করতে পারবি। আবার ভি এর ফর্মে যদি লিখতে চাই তাহলে এরকম লিখবো -v - f/f,
মানে সামনে একটা মাইনাস থাকবে, এটা খেয়াল রাখ। শুধু ইমেজ হাইট বা অবজেক্ট হাইট হিসেবে যখন লিখবো তখন কোনো মাইনাস নেই, কিন্তু যদি আমি এইভাবে লিখি তখন কিন্তু মাইনাস আসবেই। এইভাবে বলতে মানে অবজেক্ট ডিস্টেন্স আর ইমেজ ডিস্টেন্স দিয়ে যদি আমি করি হাইট ছাড়া, তখন সামনে একটা মাইনাস থাকছেই। আর ফর্মুলাতে দেখ ভি বাই ইউকে তুই লিখতে পারিস এফ বাই ইউ মাইনাস এফ, ভি মাইনাস এফ বাই এফ। এই দুটো অনেক সময় গুলিয়ে যায় যে ইউটা নিচে না ভিটা নিচে, তো এই ফর্মুলা থেকে মনে থাকবে ইউ নিচে মানে এখানে ইউ নিচে, ভি ওপরে মানে ভি এর টার্মটা ওপরে, এইভাবে মনে রাখতে পারিস। এটা হচ্ছে ল্যাটারাল ম্যাগনিফিকেশন বা রৈখিক বিবর্ধনের রাশিমালা, লিনিয়ার ম্যাগনিফিকেশন বা রৈখিক বিবর্ধন। ওকে, আচ্ছা, তারপরে আছে অ্যাক্সিয়াল বা লঙ্গিচুডিনাল, এটাকে বলা হয় অনুদৈর্ঘ্য। এই ম্যাগনিফিকেশনটা কি? এই ম্যাগনিফিকেশনটা হচ্ছে এরকম, উপরে ল্যাটারাল ম্যাগনিফিকেশনটা এরকম ছিল, আমি একবার দেখিয়ে দিচ্ছি যে এইদিকে অবজেক্ট তো এইদিকে ইমেজ, মানে অবজেক্ট কীভাবে দাঁড়িয়েছিল, অবজেক্ট হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিসের ওপর পারপেন্ডিকুলার ছিল, কিন্তু অবজেক্ট যদি প্রিন্সিপাল অ্যাক্সিসের ওপর পারপেন্ডিকুলার না হয়ে এরকম হরাইজন্টাল থাকে, এরকমভাবে আছে, তাহলে এখানে একটা ইমেজ তৈরি হলো এইভাবে। তো এরকম শেপের যদি থাকে তখন আমরা যে বিবর্ধন বা যে ম্যাগনিফিকেশন বের করবো সেটাকে বলবো অ্যাক্সিয়াল, মানে অ্যাক্সিস বরাবর আছে অ্যাক্সিয়াল ম্যাগনিফিকেশন বা লঙ্গিচুডিনাল ম্যাগনিফিকেশন, বাংলাতে বলা হয় অনুদৈর্ঘ্য বিবর্ধন। ঠিক আছে, এর রাশিমালা হয় এম ইকুয়াল টু মাইনাস ডিভি ডিইউ, মাইনাস ডিভি ডিউ, অত কিছু রিসার্চ করার দরকার নেই, মাইনাস ডিভি ডিউ। এবং তুই মনে রাখবি এটা, এর ভ্যালুটা হয় হচ্ছে এম স্কোয়ারের সাথে, এর ভ্যালুটা কী হয় এম স্কোয়ারের সাথে। ওকে, এর ভ্যালু কী হয়, এর ভ্যালু হয় এম স্কোয়ারের সাথে সমান, মানে এই ল্যাটারাল ম্যাগনিফিকেশন যেটা ভ্যালু তার স্কোয়ারের সমান হবে। তাহলে সিমিলারলি তুই বলতেই পারিস এখান থেকে যেটা এফ স্কোয়ার বাই ইউ মাইনাস এফ তার হোল স্কোয়ার হবে, অথবা ভি মাইনাস এফ এর হোল স্কোয়ার বাই এফ এর স্কোয়ার হবে, তুই এরকম বলতেই পারিস, তাই তো? বুঝতে পেরেছিস কোথা থেকে আসলো? এই জায়গা থেকে আসলো, যেহেতু এম স্কোয়ার করেছি এইভাবে আসলো। আচ্ছা, আরেকটা কী আছে, আরেকটা হচ্ছে এরিয়াল ম্যাগনিফিকেশন। এরিয়াল ম্যাগনিফিকেশন এরিয়া থেকে এসছে এরিয়াল ম্যাগনিফিকেশন, মানে এটাকে যদি আমি এম ড্যাশ দিয়ে দিই তো এটাকে এম ডবল ড্যাশ দিয়ে দেবো, এরিয়াল ম্যাগনিফিকেশন। আচ্ছা, এখানে একটা মাইনাস দেবো না, অনুদৈর্ঘ্য বিবর্ধনে তো মাইনাস দেখছি। এরিয়াল ম্যাগনিফিকেশন মানে হচ্ছে এরিয়া অনুযায়ী, মানে ওপরে এরিয়া অফ ইমেজ লিখবো, এরিয়া কার এরিয়া, ইমেজের এরিয়া, আর নিচে কী লিখবো, নিচে লিখবো এরিয়া অবজেক্টের, অবজেক্ট তো সবসময় নিচে অবজেক্টের। তো এরকম এরিয়ার রেশিও করতে গেলে যে ম্যাগনিফিকেশন পাওয়া যাবে তাকে বলা হবে এরিয়াল ম্যাগনিফিকেশন। ঠিক আছে, এই এরিয়াল ম্যাগনিফিকেশনের ভ্যালুটাও কিন্তু এম স্কোয়ারের সাথে ইকুয়ালি হয়ে থাকে, এর ভ্যালুটাও এম স্কোয়ারের সাথে ইকুয়ালি হয়ে থাকে। ঠিক আছে, এখানে শুধুমাত্র এটা একটা মাইনাস এম স্কোয়ার আসে, আর এখানে নর্মালি এম স্কোয়ার হয়, এইটুকুই ডিফারেন্স, একটা মাইনাস এম স্কোয়ার একটা এম স্কোয়ার, আর কোনো ডিফারেন্স নেই। তো মাইনাসটা ফর্মুলা হিসেবে মনে রাখবি, বাকি আমরা ক্যালকুলেশন করার সময় মাইনাসটাকে খুব একটা বেশি ইউজ করবো না, মাইনাস ইউজ করে আমরা কাজ করবো না। ঠিক আছে, মাইনাস ইউজ করেও করা যায়, বাট আমি মাইনাস ইউজ করে তোদেরকে করাবো না, কারণ প্রচুর কনফিউশনে পড়ে যাবি। আমি তোদেরকে কিসের উপর বেস করে করাবো, ডায়াগ্রামের উপর, ছবির উপর বেস করে করাবো, যে 7টা ডায়াগ্রাম 8টা ডায়াগ্রাম আমি ড্র করে দিলাম আগে, ওই ডায়াগ্রামের উপর বেস করে আমি তোদের ক্যালকুলেশন করাবো। আচ্ছা দেখ, একটা প্রবলেম আছে, এক্সাম্পল 4 কোয়েশ্চেনটা দেখ কী বলেছে, লোয়ার হাফ অফ দ্য কনকেভ মিরর্স, লোয়ার হাফ অফ দ্য কনকেভ মিরর্স, এই যে মিররটা দেখতে পাচ্ছিস কনকেভ মিরর, এর লোয়ার হাফ মানে নিচের দিকটা, এই দিকটা রিফ্লেকশন ইজ কভার্ড উইথ অ্যান ওপেক মেটেরিয়াল, মানে এই জায়গাটা ধর ওপেক মেটেরিয়াল দিয়ে, অস্বচ্ছ একটা পদার্থ দিয়ে ঢেকে দিলাম, কালো কাগজ দিয়ে ঢেকে দিলাম মনে করি এই জায়গাটা, এতটুকু। দ্য ইন্টেন্সিটি অফ অ্যান ইমেজ, এই যে ইমেজটা তৈরি হয়েছে তার ইন্টেন্সিটি অফ অ্যান অবজেক্ট প্লেসড ইন ফ্রন্ট অফ দ্য মিরর টুয়াইস দ্য অরিজিনাল ইমেজ, হাফ দ্য অরিজিনাল ইমেজ, সেম অ্যাজ দ্য অরিজিনাল ইমেজ, 1/4 অফ দ্য অরিজিনাল ইমেজ, মানে ইন্টেন্সিটির কী পরিবর্তন হবে সেটা জানতে চেয়েছিলাম। এখানে বিষয়টা হলো দেখ, আপাত দৃষ্টিতে মনে হবে এটা প্রথমত যে হাফ ঢেকে দিলাম, তাহলে হাফ লাইট এখানে পাস করতে পারবে না, হাফ লাইট পাস করবে না, তার মানে এখানে হাফ ইমেজ তৈরি হবে, ফুল ইমেজ তৈরি হবে না, এতটুকু হাফ ইমেজ তৈরি হবে, এরকম তার মনে হতে পারে, কিন্তু আদতে তা না। আমরা যে রিফ্লেকশনের জন্য লাইট রেগুলো ডায়াগ্রাম করেছিলাম সেগুলো বোঝার সুবিধার্থে এখানে ওখানে এইভাবে নিয়ে গেছিলাম, কিন্তু এইটুকু এরিয়ার মধ্যে কিন্তু সব পোর্শন থেকে লাইট গিয়ে পড়ছে, এখানে অবজেক্টের সব কটা পোর্শন থেকে, সব কটা পয়েন্ট থেকে লাইট গিয়ে কিন্তু এই বাকি স্টেজে পড়ছে। তো এখান থেকে লাইটগুলো এসে তো আবার এখানে রিফ্লেক্ট হয়ে এখানে পড়বেই, মানে ইমেজ তৈরি করবেই, কিন্তু এইটুকু পোর্শনের মধ্যে দিয়ে লাইট আর পাস করতে পারছে না, বলে লাইটের ইন্টেন্সিটিটা কমে যাবে, ইন্টেন্সিটিটা আর থাকবে না, বোঝা গেল? তো ইন্টেন্সিটি কমে যাবে, এরকম কী আছে দেখ, হাফ অফ দ্য অরিজিনাল ইমেজ, মানে হাফ হয়ে যাচ্ছে ইন্টেন্সিটি, 1/4 অফ দ্য অরিজিনাল ইমেজ, কোনটা হবে, হাফ অফ দ্য অরিজিনাল ইমেজ না 1/4 অফ দ্য অরিজিনাল ইমেজ, এখানে হয়ে যাবে হাফ অফ দ্য অরিজিনাল ইমেজ, হাফ এরিয়া ঢেকে দিয়েছি, হাফ ব্রাইটনেস কমে গেল, তাই জন্য হাফ অফ দ্য অরিজিনাল ইমেজ হয়ে যাবে এটা। ঠিক আছে, অপশান বি রাইট হয়ে যাবে। এটা কি বলেছে, দ্য অবজেক্ট অ্যান অবজেক্ট অফ লেন্থ
দিস ইজ প্লেসড অ্যাট 1.5 এফ। এফ ইজ দ্য ফোকাল লেন্থ, ওকে, এফ ইজ ফোকাল লেন্থ দেওয়া আছে, এফ ইজ দ্য ফোকাল লেন্থ। তো তোকে ডিস্টেন্স বলে দিয়েছে 1.5 এফ। তো আমরা বুঝতে পারছি সেটা ফোকাসের থেকে বেশি, ফোকাল লেন্থের থেকে বেশি, কিন্তু রেডিয়াস সেন্টার অফ কার্ভেচারের থেকে, রেডিয়াস অফ কার্ভেচারের থেকে কম, আর এর থেকে কম। বুঝতে পারলি না? দেখ, এই হলো মিরর, এটা ফোকাস, আর এটা হলো সেন্টার অফ কার্ভেচার। এতটুকু যদি এফ হয়, এতটুকু কত? এতটুকু 2 এফ। তো এই কোথায় আছে? এই আছে 1.5 এফে, মানে কম জায়গাতে আছে। ঠিক আছে, এফ আর 2 এফের মধ্যে আছে। তো এই জায়গাটাতে অবজেক্টটা আছে, এটা বলেছে তোকে। এবার এর কিন্তু লেন্থ দেওয়া আছে, অবজেক্ট হাইট দেওয়া আছে, মানে আই যেটাকে বলতাম আমরা, অবজেক্ট হাইট আই বলতাম, তাই না? আই দেওয়া আছে 2.5 সেমি। আর কি দেওয়া আছে? ইউ দেওয়া আছে, ইউ আছে 1.5 এফ। বলতে দ্য লেন্থ অফ দ্য অবজেক্ট ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, মানে আমি যেভাবে ড্র করেছি সেভাবেই আছে, পারপেন্ডিকুলার। ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ইমেজ, ও বের করতে হবে, ইমেজের লেন্থ বের করতে হবে। ইজ দ্য ইমেজ ইরেক্ট অর ইনভার্টেড, ইমেজটা ইরেক্ট হবে না ইনভার্টেড হবে? দেখ, সেকেন্ড কোশ্চেনের আনসার কিন্তু তুই ছবি থেকেই বলে দিতে পারবি। সেন্টার আর ফোকাসের মাঝে যদি অবজেক্ট থাকে, তাহলে এই সব জায়গায় কিন্তু ইমেজ তৈরি হবে, এবং সেই ইমেজটা বড় হবে, লার্জ হবে। তোর যদি ডায়াগ্রাম প্র্যাকটিস হয়ে যায় তাহলে তুই বলতে পারবি এটা লার্জ হবে। তো কী হচ্ছে, এটা ইরেক্ট না ইনভার্টেড হচ্ছে? তাহলে তুই এখান থেকে আনসার করে দিতে পারছিস যে এটা ইনভার্টেড হচ্ছে, ওকে। কিন্তু জানতে চাইছে আর একটা, যে অবজেক্টের হাইট কত হবে। তো অবজেক্টের হাইট ইমেজের হাইট দিয়ে একটা ফর্মুলা পড়েছিলাম, এম ইকুয়াল টু আই বাই ইউ ইজ ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। আমি মাইনাসটাকে নিলাম না, শুধুমাত্র ম্যাগনিটিউড নিয়ে কাজ করছি, ওকে। তো এখানে ভি যদি জানা থাকতো, ইউটা তো জানাই আছে, ওটাও জানা আছে, সরি এটা ও দেওয়া আছে অবজেক্ট, আর ইমেজ আই বের করতে বলেছি, তাই না? ধরতে পেরেছিলি নিশ্চয়ই, আমি ভুল বলেছিলাম। আচ্ছা, আই বের করতে বলেছি, ইমেজের হাইট বের করতে বলেছে। তো ইমেজটা বের করতে হবে, তাহলে তোকে একটা জিনিস জানতে হচ্ছে, সেটা হচ্ছে ভিটা যদি কোনো মতে জেনে যাস তাহলেই হয়ে যাবে। তো ভি জানার জন্য তোকে কোথায় যেতে হবে? দেখ, এই ফর্মুলায় যেতে হবে, 1/v ইজ ইকুয়াল টু 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। এবার এর ক্ষেত্রে আমি বলেছিলাম তোকে সাইন কনভেনশন ইউজ করতে হবে, মিরর ফর্মুলায় সাইন কনভেনশন কাজে লাগবে। সাইন কনভেনশন আমরা শিখেছি। দেখ, অবজেক্ট কোন দিকে আছে? অবজেক্ট আছে নেগেটিভ সাইডে, এই দিকটা হচ্ছে পজিটিভ সাইড। তাহলে অবজেক্ট যদি নেগেটিভ সাইডে থাকে, তাহলে ইউ এর জায়গাতে আমি কি লিখবো? -1.5 এফ লিখবো, সাইন কনভেনশন করে, ওকে। ভিটা কত? ভিটা তো আমি জানি না, ভিটাই তো বের করতে চাই। তাহলে ভি পজিটিভ দিকে হবে, মানে এদিকে হবে না ওদিকে হবে, ধরে নে তুই জানিস না, ঠিক আছে? অটোমেটিক ভিটা পজিটিভ নেগেটিভ চলে আসবে, ভিটা তুই জানিস না। এফ হচ্ছে ফোকাল লেন্থ কার? কনকেভের। তো কনকেভ মিররের ফোকাল লেন্থ তো এফই হবে, কিন্তু সেটা নেগেটিভে হবে, কারণ কনকেভের ফোকাস কোন দিকে আছে? এই দিকে আছে। যদি কনভেক্স হতো তাহলে ফোকাসটা পজিটিভ দিকে হতো, আর কনকেভের ক্ষেত্রে ফোকাস নেগেটিভ, তাই এটার আগে -f। এবার ক্যালকুলেশন কর, ক্যালকুলেশন যদি করিস, এদিকে চলে আসলো, এটা মাইনাসটা প্লাস হয়ে গেল, 3/2 মানে 2f/3 হচ্ছে, এটা -1/f হচ্ছে, বা ভি ইকুয়াল টু মাইনাস, আমি একবারে ক্যালকুলেশন করছি, তোরা ভেঙে ভেঙে করবি। ওপরে 3f হবে, আর ভুল কিছু করলাম, এফটা নিচে হচ্ছে, 3f হবে, 3 - 2 মানে -1, কোথায় তৈরি হচ্ছে? -3f হচ্ছে, ওকে। তো মাইনাসটা থেকে তুই বুঝে গেলি যে ইমেজটা এইদিকে নেগেটিভ সাইডে তৈরি হবে, এবং এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা হচ্ছে 3f, পেয়ে গেলি তুই এটা। এবার এই যে ফর্মুলাটা, যে ফর্মুলাতে আটকেছিলাম, এই ফর্মুলায় চলে যাই। আইটা বের করতে হবে, ও দেওয়া আছে 1.5f, ভিটা বের করলি তুই 3f, নেগেটিভ সাইন আর বসাবো না। ইউটা কত? ইউটা তো ইউটাই তো 1.5f, আর ওটা হচ্ছে 2.5 সেমি, এই যেখানে ও দেওয়া আছে 2.5 সেমি। তাহলে যদি ক্যালকুলেশন করিস, আয়ের ভ্যালু কত আসছে? একবারে কত কেটে গেল, 2.5 আসছে, 5 সেমি আসছে, ঠিক আছে। আচ্ছা, এখানে 5ও আছে, আবার কি -5ও আছে, দেখবি। মানে এই যে দুটো আনসার এখানে জানতে চেয়েছিল, তো ইজ দ্য ইমেজ ইরেক্ট অর ইনভার্টেড, এটাও জানতে চেয়েছে, আবার কি জানতে চেয়েছে? ফোকাল লেন্থ। তো এই দুটোকে একসাথে দিয়েছে, প্লাস মাইনাস কনসিডার করে, ঠিক আছে? দুটো কোশ্চেনকে একসাথে দেওয়া আছে। তো তুই কী করবি? 5 সেমি তো বেরালো, যদি তুই সাইন কনভেনশন করতি তাহলে কি মাইনাস আসতো? একটু দেখে নি, এই ফর্মুলা এখানে মাইনাস বসালাম, ঠিক আছে? এই জায়গাটায় আমি মাইনাস বসিয়ে দিলাম, v/u মাইনাসের ফর্মুলা। তো এখানে যদি ভি এর আগে মাইনাস, আবার ভি এর ভ্যালুটা কী বেরিয়েছিল? ভি এর ভ্যালু কত বেরিয়েছিল? ভি এর ভ্যালু বেরিয়েছিল -3f। তাহলে
এই ভি এর জায়গাতে, আচ্ছা দেখ ভালো করে বোঝাচ্ছি আমি, শুনে নে। এই মাইনাসটা ফর্মুলা অনুযায়ী এই মাইনাসটা থাকলোই, আর ভি এর ভ্যালু -3f, ওটাকে এখানে -3f বসিয়ে দিলাম। আবার ইউ এর ভ্যালু কিন্তু -1.5 বসিয়ে দিলাম। তাহলে এবার যদি ক্যালকুলেশন করিস, এখানে সামনে একটা মাইনাস চলে আসবে, মানে একবারে দুটো আনসার হয়ে গেল। -5 সেমি, -5 মানে কি, লেন্থ হচ্ছে 5 সেমি, আর মাইনাস দিয়ে বোঝাচ্ছে কি ইনভার্টেড। এবার তুই বলবি তাহলে আমি যে মাইনাস ছাড়া শিখাচ্ছিলাম, তাহলে ওখানে কি ওইভাবে কীভাবে করতাম, -5 কী করে বুঝতাম? এইভাবে বুঝতি যে ওখানে আমার ভ্যালু বেরিয়েছিল 5 মাইনাস ছাড়া, কিন্তু ইনভার্টেড বেরিয়েছিল, তার মানে -5 হবে। তুই এইভাবে বুঝতে পারতি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছিস। না বুঝলে আরেকবার রিপিট কর, মানে একটু ব্যাকে গিয়ে আরেকবার রিপিট করে নে, বুঝিয়ে যাবি। ওকে, এতটুকু ছিল স্পেরিক্যাল মিররের কনসেপ্ট। ঠিক আছে, আগের দিন যেটা আমরা প্লেন মিরর করতে করতে আটকে গেছিলাম নেটওয়ার্ক ইস্যুর জন্য, আজকে আমি রিফ্লেকশনটা কমপ্লিট করে দিলাম। এর পরের দিন রিফ্র্যাকশন করবো, দুটো ক্লাসে করাবো, আর তারপরে এমটিজি থেকে ওই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে সলভ করবো। ঠিক আছে, কোনো রকম কোশ্চেন থাকতে গেলে আমাকে গ্রুপে জিজ্ঞাসা করবি।